আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব লেকচার, এটা কি ৭৫ না? আচ্ছা, লেকচার এটা হলো ৭৫, বাংলাদেশের ভূ প্রকৃতি। একটু লিখে দিই, ভূগোল বিষয় বলে লেকচার ৭৫, নতুন যে রুটিনটা আর কি। আর আগে মনে হয় ৭৪ এরকম হবে, একটা দুইটা পার্থক্য আছে, বাট মেইন ইয়াটা মনে থাকলেই হবে, শিরোনামটা মনে রাখবেন, ঠিক আছে? বাংলাদেশের ভূ প্রকৃতি। ওকে, বাংলাদেশের ভূপ্রকৃতি এটা হলো বাংলাদেশের, দেখেন ভূপ্রকৃতি থেকে কিন্তু আপনার প্রশ্ন আসে, এটা আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কোন অঞ্চলের মানে কেমন মাটির রং বা কোন অঞ্চলের গুরুত্ব কেমন, এটা আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এটা আমাদের এখানে অংশ থেকে। ওকে, আচ্ছা, আপনাদের বলতে হবে যে বাংলাদেশের যে প্রধান তিনটা অংশ আছে, হ্যাঁ, বাংলাদেশের যে প্রধান তিনটা ভূপ্রাকৃতিক যে বিভক্তি আছে, এর মধ্যে টারশিয়ারি যুগ, প্লাস্টোসিন যুগ এবং হচ্ছে আপনার সাম্প্রতিককালের প্লাবন সমভূমি, এই তিনটার মধ্যে হচ্ছে আপনার সব থেকে প্রাচীনতম কোনটা, অর্থাৎ কোনটা সবচেয়ে আগে গঠিত হয়েছে। আপনারা একটু কমেন্ট করবেন যে এদের মধ্যে সবচেয়ে প্রাচীনতম কোনটা। ওকে, অর্থাৎ গঠনগত দিক থেকে কোনটি সবার আগে সৃষ্টি হয়েছে এই তিনটা যুগের মধ্যে, তারপরেই আমরা মূল ক্লাসে প্রবেশ করব। আপনারা কমেন্ট করবেন যে সবচেয়ে গঠনগত দিক থেকে কোনটি সবার আগে সৃষ্টি হয়েছে। ওকে, আচ্ছা, গঠনগত দিক থেকে কোনটি সবার আগে সৃষ্টি হয়েছে? আচ্ছা, গঠনগত দিক থেকে কোনটি সবার আগে সৃষ্টি হয়েছে আপনারা একটু কমেন্ট করবেন, তারপরে আমরা মূল ক্লাসে যাব। আচ্ছা, কমেন্ট দেখতে পাচ্ছি না এখনো, আপনারা কমেন্ট করতে থাকেন। ওকে, আমি দেখি। দেখেন, বাংলাদেশকে ভূপ্রকৃতি অনুসারে হচ্ছে আপনার প্রধান তিনটা ভাগে ভাগ করা হয়। সেই তিনটা ভাগ হলো আপনার টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, অথবা টারশিয়ারি যুগের হচ্ছে পাহাড়ি অঞ্চল, যেটা আমরা লাল দিয়ে চিহ্নিত করছি। আপনারা দেখেন, এটা হলো আপনার টারশিয়ারি যুগ, অর্থাৎ আমাদের পার্বত্য চট্টগ্রাম যে অঞ্চলটা আছে এটা হলো আপনার টারশিয়ারি যুগ। এইদিকে দেখেন যে আপনার মৌলভীবাজার এবং এইদিকে আছে সিলেট। এই সিলেট এবং মৌলভীবাজারের যে পাহাড় এলাকা আছে, এই পাহাড়সমূহ। আর উত্তর দিকে হলো আপনারা জানেন যে আমাদের গারো পাহাড়। গারো পাহাড়টা হচ্ছে আপনার যেখানে হচ্ছে ময়মনসিংহের গারো পাহাড়, অর্থাৎ এইদিকে ময়মনসিংহ আর অপর দিকে হচ্ছে আপনার এই দিকটা হলো আপনার খাসি পাহাড় বলা হয়, মেঘালয়ের খাসি পাহাড়। ওকে, এই ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা সীমান্তবর্তী যে পাহাড়ি অঞ্চলটা আছে, এটাও কিন্তু আপনার বাংলাদেশের এই টারশিয়ারি যুগের অন্তর্গত। অর্থাৎ ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশের সব থেকে প্রাচীনতম গঠন হলো আপনার এই টারশিয়ারি যুগ। দেখেন এখন এটা কতটা আগে গঠিত হয়েছে, তাহলে বাকি ভূমিটা যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে বাকি ভূমিটা আমরা দেখতে পাচ্ছি, এর গঠন প্রণালী হচ্ছে আপনার অনেক আগে। সে কতটা আগে সেটা যদি বলি তাহলে বলতে হবে এই সাম্প্রতিক যে প্লাবন সমভূমি, এটা খুব বেশি আগের না। অর্থাৎ এর আগে কিন্তু আমাদের এই অঞ্চলটা আপনারা দেখতে পাচ্ছেন, এর উত্তর দিকে আমরা জানি যে হিমালয়, তাই না? উত্তর দিকে কিন্তু আপনার হিমালয়। সো বেঙ্গল বেসিন ছিল, এটাকে বলা হয় বেঙ্গল বেসিন। এই বেঙ্গল বেসিনে হচ্ছে আপনার পলি জমে জমে আপনারা দেখতে পাচ্ছেন, সেই চীন থেকে আসা এইদিকে ব্রহ্মপুত্র, যমুনা, এইদিকে আসলে আপনার পদ্মা, ঠিক আছে? এদিক দেওয়া হচ্ছে আপনার আসা মেঘনার যে অন্য অন্য শাখা নদী বা উপনদীগুলা, এদের যে আপনার বিধৌত যে আপনার পলিমাটি বয়ে নিয়ে আসছে, সেই পলিমাটি হচ্ছে আপনার এই বেঙ্গল বেসিনে জমে 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 আজকের বাংলাদেশের বেশিরভাগ ভূমি সৃষ্টি হয়েছে। ওকে, তাহলে একদম প্রাচীনকালে হচ্ছে আমাদের কি ছিল, সেটা হচ্ছে আপনার এই টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। তাহলে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ বলতে বাংলাদেশের কোন অংশকে বোঝায়? তাহলে আমরা একটা ক নম্বরে আলোচনা করি। কটা হলো টারশিয়ারি যুগের পাহাড়ি অঞ্চল। ওকে, আচ্ছা, এই টারশিয়ারি যুগের পাহাড়ি অঞ্চল বলতে আমরা কোন কোন অঞ্চলকে বুঝি? আচ্ছা, একটু আলোচনা করি এটা কিভাবে সৃষ্টি হয়েছে। এটা হলো আজ থেকে 6 কোটি বছর পূর্বে, 6 কোটি বছর পূর্বে সৃষ্টি হয়েছে আপনার এই টারশিয়ারি যুগের পাহাড়সমূহ। আপনারা জানেন যে পৃথিবীতে কয়েকটি টেকটনিক প্লেট আছে,
এই টেকটনিক প্লেটের মধ্যে এই দিকে আসে হচ্ছে আপনার বার্মা প্লেট, এই দিকে আসে হচ্ছে বার্মা প্লেট, আর এখান থেকে উত্তর দিকে গেলে হচ্ছে আপনার ইউরেশীয় প্লেট, যেটা হচ্ছে এশিয়া আর ইউরোপ একই সাথে। আপনারা জানেন যে একটা প্লেটে একটি গঠন প্রণালীতে পৃথিবীর মানে যে স্থলভাগ আছে সেই স্থলভাগের কয়েকটি টুকরা আছে, ঠিক আছে, সেই কয়েকটি টুকরাকে বলা হয় হচ্ছে আপনার টেকটনিক প্লেট। একটা হলো ইউরেশীয় প্লেট, অর্থাৎ এশিয়া এবং ইউরোপ একটাই প্লেট, আফ্রিকা একটা প্লেট, সমগ্র আমেরিকা একটা প্লেট, আপনারা জানেন যে। ওকে, অ্যান্টার্কটিকা নিজে একটা প্লেট, অস্ট্রেলিয়া নিজে একটা প্লেট, নিউজিল্যান্ড একটা প্লেট, এবং ভারত আলাদাভাবে হচ্ছে আপনার একটা প্লেট, অর্থাৎ ভারতকে আলাদাভাবে একটা মহাদেশ বলা যেতে পারে, ঠিক আছে। এবং ভারতীয় প্লেট যখন সৃষ্টি হয়, বার্মা প্লেটের সাথে যখন ধাক্কা লাগে, তখন কিন্তু পুরোপুরিভাবে এই বাংলাদেশ ছিল না, তখন বাংলাদেশ হয়তো উত্তর দিকে কিছু অংশ ছিল, অল্প অল্প ছিল, এই ভূখণ্ড কিন্তু তখন আপনার ছিল না। ওকে, সো এই ভূখণ্ডটা সৃষ্টি হয়েছে হচ্ছে আপনার এইখান থেকে আসা যে নদীগুলা, যে জলপ্রবাহগুলো, সেগুলো থেকে হচ্ছে আপনার আস্তে আস্তে করে এই বেঙ্গল বেসিনে, যেটা এটা একসময় বঙ্গোপসাগরই ছিল। ওকে, এই বঙ্গোপসাগর থেকে হয়তো বা এখানে সাগর ছিল, বঙ্গোপসাগর তো পরবর্তী নামকরণ করা হয়েছে। ওকে, সো এখান থেকে আস্তে আস্তে করে হচ্ছে আপনার বেঙ্গল বেসিনে পলি জমে জমে হচ্ছে এটা সৃষ্টি হয়েছে। সো এদের মধ্যে হচ্ছে আপনার একেবারে প্রাচীনতম সৃষ্টি হচ্ছে আপনার টারশিয়ারি যুগের পাহাড়ি অঞ্চল। এখন টারশিয়ারি যুগের পাহাড়ি অঞ্চল বলতে আমরা আসলে বাংলাদেশের কোন কোন অংশকে বুঝি, সেটি হলো বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশের পাহাড়সমূহ, দক্ষিণ পূর্বাংশ এবং পূর্বাংশের পাহাড়সমূহ। তার মানে পূর্বাংশ বলতে এই অংশটাকে বুঝি, আর দক্ষিণ পূর্বাংশ বলতে আমরা বুঝি হচ্ছে এই অংশটাকে বুঝি, যেটা হচ্ছে লাল চিহ্নিত যে অঞ্চলটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো বাংলাদেশের সব থেকে প্রাচীনতম সৃষ্টি। ওকে, এবং দেখেন এখান থেকে কিন্তু একেবারে আরাকানের যে পাহাড় শ্রেণীগুলো আছে, এই আরাকানের পাহাড় শ্রেণী পর্যন্ত কিন্তু আপনার এটাও টারশিয়ারি যুগের পাহাড় এই শ্রেণীর অন্তর্গত। ওকে, তার মানে আমরা বলতে পারি যে বাংলাদেশের কি বলেন তো, বাংলাদেশের পূর্বাংশ ও দক্ষিণ পূর্বাংশের পাহাড় সমূহ এবং উত্তর পূর্বাংশের পাহাড় সমূহ। এখন যদি আমি এক্সাক্ট জেলা বলি তাহলে আমরা কিভাবে ভাগ করব, দেখেন, এক হলো আপনার পার্বত্য চট্টগ্রাম, পূর্বাংশ বলতে হলো পার্বত্য চট্টগ্রাম, অর্থাৎ রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, ঠিক আছে, এইখানকার যে পাহাড় শ্রেণীগুলো আছে এগুলা। এক, দুই যদি বলি আমরা মৌলভীবাজার, এটা হলো মৌলভীবাজার, এটা হলো সিলেট। আচ্ছা, মৌলভীবাজার ও সিলেটের পাহাড় সমূহ, ঠিক আছে। আচ্ছা, তিন আমরা কি বলবো, সেটা হলো আপনার বৃহত্তর ময়মনসিংহের গারো পাহাড় শ্রেণী, ঠিক আছে। এটা হলো বাংলাদেশের সব থেকে প্রাচীনতম সৃষ্টি এবং এটি হলো আপনার টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। ওকে, তাহলে আবারও বলি আমরা তিনটা অংশ, সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম অর্থাৎ রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, এদের পাহাড় সমূহ। তারপরে হলো মৌলভীবাজার এবং সিলেটের যে পাহাড় সমূহ আছে, এবং বৃহত্তর ময়মনসিংহ এর গারো পাহাড় সমূহ হচ্ছে আপনার গারো পাহাড় শ্রেণী হচ্ছে আপনার এর শ্রেণীগোত্রীয়। এখন এদের মধ্যে আবার দেখেন যে কিছু নামকরণ ভিন্নতা আছে। যেমন যদি আমরা বলি যে এই যে আপনার এই অংশটা, এটা হলো আপনার বাংলাদেশের সবচেয়ে উঁচু, অর্থাৎ এই যে আপনার বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম যেটা আর কি, এখানে হলো বাংলাদেশের সবচেয়ে উঁচু এলাকাটা। আপনারা বুঝতে পারেন যে এখানে বাংলাদেশের যে দুইটা পর্বত শ্রেণী আছে, সেই দুইটার মধ্যে একটা হলো আপনার তাজিংডং বিজয়, আর একটা হলো কিওরক্রাডং। এই কিওরক্রাডং দুটেই কিন্তু আপনার এই শ্রেণীর অন্তর্গত। এছাড়াও আছে সাফা হাফাং, ঠিক আছে, চিম্বুক, এগুলো হলো আপনার এই টারশিয়ারি যুগের সৃষ্টি, অর্থাৎ তাজিংডং বিজয়, কিওরক্রাডং,
সাফা হাফাং, তারপরে হচ্ছে আপনার এই পাহাড়গুলো হচ্ছে বাংলাদেশের একেবারে প্রাচীনতম সৃষ্টি এবং ওই যুগের সৃষ্টি। ঠিক আছে, এটা হলো আপনার একেবারে আচ্ছা দেখেন, মৌলভীবাজার এবং সিলেটের যে পাহাড় সমূহ আছে এগুলোকে সাধারণত বলা হয় টিলা। এগুলোকে সাধারণত পর্বত বলা হয় না, কেননা এটার উচ্চতা কম। সো এগুলোকে হলো আপনার বলা হয় কি টিলা বলা হয়। তবে এর থেকে একটু উঁচু হচ্ছে আপনার গারো পাহাড় শ্রেণী, এটা আর একটু উঁচু, কেননা এখান থেকে যে মেঘালয়ের পাহাড় শ্রেণী সেটা অনেক উঁচু, আস্তে আস্তে করে উচ্চতা গেছে বিধায় এটা আরেকটু উঁচু, সো এটাকে পাহাড় বলা হয়, যেমন গারো পাহাড়। আর সিলেট এবং মৌলভীবাজার যেগুলো আছে এগুলোকে সাধারণত বলা হয় টিলা বলা হয়। ঠিক আছে, টিলা বলা হয়। তাহলে আমরা মনে হয় টারশিয়ারি যুগটা আমরা মোটামুটি চিহ্নিত করতে পারলাম এবং বুঝতে পারলাম। এবার একটু আসছি আমরা প্লাস্টোসিন কাল। প্লাস্টোসিন যুগের হচ্ছে আপনার সোপান অঞ্চলসমূহ, যেটা হলো সমভূমি থেকে হচ্ছে আপনার মোটামুটি 6 থেকে 8 মিটার অ্যাভারেজ হচ্ছে আপনার উঁচু। অর্থাৎ এটা তো অনেক উঁচু, বুঝতে পারছেন, এটা অনেক উঁচু, এটা অনেক উঁচু, এটাও অনেক উঁচু। বাট এর পরে আপনার দ্বিতীয় সময়ে যেটা সৃষ্টি হয়েছে সেটা হলো এইগুলা, এইটা, এইটা, এইটা। দেখেন এইদের সৃষ্টিগত সময় যদি আপনার মাটি পরীক্ষা করা হয় তাহলে দেখা যাবে যে এই অংশগুলো হচ্ছে আপনার বাংলাদেশের দ্বিতীয় প্রাচীনতম সৃষ্টি। তাহলে একটু আসি আমরা প্লাইস্টোসিন যুগ কি কি আছে। প্লাইস্টোসিন যুগের যে আপনার সৃষ্টি সমূহ আছে সেগুলো দেখি। তাহলে খ নম্বর, প্লাইস্টোসিন। এখানে চিহ্নিত করতে পারলে আপনি ম্যাপটা বুঝলে আসলে আর কিছু লাগে না, ভালো করে ম্যাপটা বুঝলে মোটামুটি আপনার মূল ইয়াটা আমাদের বোঝা হয়ে যায়। ঠিক আছে, 2 নম্বরে হলো প্লাইস্টোসিন। খ নম্বরে হচ্ছে প্লাইস্টোসিন কালের সোপান অথবা চত্বর অঞ্চল। এই অংশের একটা বৈশিষ্ট্য হলো এখানকার মাটির রং হলো লালচে। এখানকার বৈশিষ্ট্য হলো কি, এখানকার মাটির রং লালচে। ঠিক আছে, আচ্ছা এটি 25,000 বছর পূর্বে সৃষ্টি হয়। ঠিক আছে, এটি হলো আপনার 25,000 বছর পূর্বে সৃষ্টি হয়। এটা কোন অঞ্চল, সেটা হলো আপনার এই প্লাস্টোসিন যুগের যে আপনার চত্বর সমূহ আছে সেইগুলো আর কি। ঠিক আছে, আচ্ছা আর এদের হলো আপনার দেখেন তাহলে 25,000 বছর পূর্বে হচ্ছে আপনার সৃষ্টি হয়েছে। এখন এইখানকার 3টি বাংলাদেশের অঞ্চল আছে আপনারা দেখতে পাচ্ছেন, একটা হলো বরেন্দ্র ভূমি, একটা হলো মধুপুর ও ভাওয়ালের গড়, আর একটা আছে হচ্ছে আপনার কুমিল্লার লালমাই অঞ্চল। এটা হলো আপনার এখানকার হচ্ছে আপনার মাটির গঠন বা অন্যান্য বিষয় সমূহ হচ্ছে আপনার একেবারে একই রকম। ঠিক আছে, এখন এদেরকে আবার এই প্লাস্টোসিন যুগকে আবার এদেরকে আবার 3টা অঞ্চলে আমরা ভাগ করতে পারি। তাহলে কি বলতে পারি, এই প্লাস্টোসিন যুগের সোপান চত্বর সমূহ বাংলাদেশের 3টি ভাগে বিভক্ত। এর একটা হলো বরেন্দ্র ভূমি। বরেন্দ্র ভূমি আপনারা বুঝতেই পারছেন আমরা বরেন্দ্র অঞ্চল বলতে কোন অঞ্চলকে বুঝি। দেখেন খেয়াল করে দেখেন, বৃহত্তর রাজশাহী, মনে রাখবেন বৃহত্তর রাজশাহী, ঠিক আছে, বৃহত্তর বগুড়া, বৃহত্তর দিনাজপুর, রংপুর। দেখছেন খেয়াল করে এখানকার যে দেখবেন এলাকাটা একটু উঁচু, যেমন দিনাজপুর বাংলাদেশের সবচেয়ে উঁচু জেলা, তাই না, আমরা জানি দিনাজপুর বাংলাদেশের সবচেয়ে উঁচু জেলা। ঠিক আছে, তাহলে এই বরেন্দ্র ভূমির অন্তর্গত অঞ্চলগুলো কি কি, আবারও বলি বৃহত্তর রাজশাহী, ঠিক আছে, বৃহত্তর বগুড়া, বৃহত্তর দিনাজপুর এবং রংপুর জেলার অংশ সমূহ নিয়ে হচ্ছে আপনার এই বরেন্দ্র ভূমি গঠিত। ঠিক আছে, এই অংশের মানে হচ্ছে আপনার মাটির রং হলো ধূসর এবং ধূসর লালচে। আবারও বলি এখানকার মাটির রং হচ্ছে আপনার ধূসর এবং হচ্ছে আপনার ধূসর লালচে। ঠিক আছে, এটি হলো আপনার বরেন্দ্র ভূমি। তাহলে বরেন্দ্র ভূমি কিভাবে গঠিত হয়েছে এই ম্যাপটা আপনারা একটু ভালো করে নিজের আঁকা শিখবেন। মোটামুটি বাংলাদেশটা তো সবাই আঁকা শিখবেনই, কারণ যদি আপনার লিখিত পরীক্ষায় যখন আসবে তখন আমাদের লাগবে এটা। আর বুঝতে পারলে আসলে সমস্যা নাই, বুঝলে নিজে যদি আপনি চিহ্নিত করতে পারেন তাহলে সমস্যা নেই। তাহলে বরেন্দ্র ভূমি বলতে আমরা কোন অঞ্চলকে বুঝি আপনারা বুঝতেই পারছেন, এটা হলো এই অঞ্চলে। এবং দেখবেন যেখানে কিন্তু একটা বনভূমি রয়েছে, দেখবেন এখানেও একটা বনভূমি আছে, এখানেও একটা বনভূমি আছে, এটাও একটা বনভূমি। 3টাই কিন্তু আপনার বাংলাদেশের 3টা বনভূমি আমরা সবাই জানি। ওকে,
এখানে 3টা বনভূমি আছে এবং এইখানে যেমন এই অঞ্চলটায় পাওয়া যাচ্ছে শাল গাছ, এই বরেন্দ্র ভূমিতে পাওয়া যায় হচ্ছে আপনার শাল গাছ, ঠিক আছে। মধুপুর ভাওয়ালের গড়ে হচ্ছে আপনার পত্র পতনশীল মানে উদ্ভিদের অঞ্চল। আর আরেকটা আছে হচ্ছে আপনার যেটা হচ্ছে আপনার এই দিকটায়, এটাও কুমিল্লার এটাকে বলা হয় শালবন বিহার। এখানেও কিন্তু আপনার শাল মোটামুটি শালবন পাওয়া যায়, ঠিক আছে। এই আচ্ছা, তাহলে এবার একটু দেখি আমরা তার বাকি অঞ্চলটা হচ্ছে আপনার এখানকার উচ্চতা কত। বরেন্দ্র ভূমির উচ্চতা হচ্ছে আপনার 6 থেকে 12 মিটারের মধ্যে, ঠিক আছে। এর উচ্চতা হচ্ছে আপনার 6 থেকে 12 মিটারের মধ্যে এর অ্যাভারেজ উচ্চতা, ঠিক আছে। আচ্ছা, এবার আসি আমরা তাহলে মধুপুর এবং ভাওয়ালের গড় দ্বিতীয়টা। আচ্ছা, এখানকার দ্বিতীয় ইয়াটা হলো আপনার মধুপুর ও ভাওয়াল গড়, ঠিক আছে। আচ্ছা, মধুপুর ও ভাওয়ালের গড় এটা কোন জেলায় পড়ছে? আমাদের টাঙ্গাইল জেলা, তাই না। টাঙ্গাইল জেলায় হচ্ছে আপনার মধুপুর। আর ভাওয়াল বলতে বোঝানো হয় বৃহত্তর গাজীপুর জেলা আছে। এই গাজীপুর জেলা নিয়ে কিন্তু একটা সময় হচ্ছে আপনার এখানে ভাওয়াল রাজ জমিদার অঞ্চল ছিল। আপনারা জানেন যে ভাওয়াল, এটা এখনো আপনার দেখতে পাওয়া যায় যে এখানে এখনো কিন্তু আপনার এটা মোটামুটি একটা বন জঙ্গল আচ্ছাদিত একটা অঞ্চল। আপনারা দেখছেন ঢাকা থেকে যাওয়ার পরে ময়মনসিংহ যেতে হলে মাঝখানে যে একটা বনভূমি অঞ্চলটা পড়ে, এটি হলো আপনার ট্রেনে আসলে দেখতে পাবেন যে আপনার পুরোটাই এখানে পড়ে যায় প্রায়। ট্রেনে যদি আপনারা এই পথ দিয়ে এসে থাকেন তারা দেখবেন যে আপনার এখানে একটা বনভূমি রয়েছে। এটাকে বলা হয় হচ্ছে আপনার গাজীপুর অংশটাকে বলা হয় ভাওয়ালের গড়, আর মধুপুর অংশটাকে বলা হচ্ছে আপনার মধুপুরের বনভূমি। সো এটাকে একসাথে বলা হয়েছে আপনার মধুপুর ও ভাওয়াল গড়, ঠিক আছে। আচ্ছা, এখানের মাটির বৈশিষ্ট্য হচ্ছে আপনার বরেন্দ্র ভূমির মতো করে প্রায় একই রকম, এবং এখানে কিন্তু আপনার মানে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের গাছপালা এবং উদ্ভিদের হচ্ছে আপনার মিলন পাওয়া যায়, যেটা হচ্ছে আপনার এইখানে। এবং এখানের উচ্চতা কিন্তু আপনার বেশ, এটি হচ্ছে আপনার 30 মিটার। এখানের উচ্চতা হচ্ছে আপনার সমভূমি থেকে হচ্ছে আপনার 30 মিটার, অনেক কিন্তু 30 মিটার হচ্ছে আপনার সমভূমি থেকে উচ্চতায় বেশিতে। আর এটা হলো আপনার 6 থেকে 12 মিটার, ঠিক আছে। এটি হলো আপনার মধুপুর এবং ভাওয়ালের গড়, এবং এটি একটি বনভূমিও বটে, ঠিক আছে। এবার আসি আমরা লালমাই অংশ। লালমাই মানে হচ্ছে আপনার কুমিল্লা জেলার কুমিল্লা শহরের একদম যেখানে ক্যান্টনমেন্ট এরিয়াটা আছে, আপনারা অনেকে চিনেন, ওখানকার এলাকাটাকে বলা হয়েছে আপনার, এবং যেখানে হচ্ছে আপনার কুমিল্লা ইউনিভার্সিটি আছে ওই অঞ্চলটাকে বলা হয়েছে আপনার লালমাই অঞ্চল। এবং একটা লালমাই পাহাড়ও রয়েছে কিন্তু আপনার লাল ধূসর রঙের একটি পাহাড়, তাকে বলা হয়েছে আপনার লালমাই পাহাড় অংশ। সো এটি হলো আপনার লালমাই অংশ। এবং এখানেও দেখবেন যে আপনার একটা শাল বন পাওয়া যায়, তাই না। এখানেও কিন্তু আপনার শাল বন রয়েছে, এবং এর উচ্চতা হলো আপনার, তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো হচ্ছে লালমাই পাহাড়। লাস্টেরটাকে বলবো হলো আমরা কি, লালমাই পাহাড়। এটি হলো আপনার কোথায় অবস্থিত? কুমিল্লা শহরের নিকটে, ঠিক আছে। যেখানে কুমিল্লা ইউনিভার্সিটি এবং কুমিল্লা ক্যান্টনমেন্ট, এর মাঝখানে হচ্ছে আপনার লালমাই পাহাড়ি অঞ্চল। যদিও এখানকার পাহাড় অন্যান্য পাহাড় থেকে সবচেয়ে কম উচ্চতায়, এবং এখানকার পাহাড় একদম দেখা যায় না বললেই চলে, তবে তারপরে এখানে একটু অল্প করে আপনার টিলা সাদৃশ্য হচ্ছে আপনার একটা উচ্চতা দেখা যায়, ঠিক আছে। এবং এর উচ্চতা হচ্ছে আপনার সর্বোচ্চ 21 মিটার, অ্যাভারেজ হচ্ছে আপনার 21 মিটার হচ্ছে আপনার উচ্চতা এই লালমাই পাহাড়ের। এখন এই উচ্চতা কিভাবে মাপা হচ্ছে? সমভূমি থেকে উচ্চতা আর কি, সমভূমি যে অঞ্চলটা আছে সেখান থেকে এটা হচ্ছে আপনার 21 মিটার হচ্ছে আপনার উচ্চতায় অবস্থিত এই লালমাই পাহাড়ি অঞ্চল। আমরা কজন আছি? 29 জন। ওকে, এটি হলো আপনার 21 মিটার হচ্ছে আপনার উচ্চতায় অবস্থিত, এবং এটাকে বলা হয়েছে আপনার কুমিল্লা শহরে। এটা হচ্ছে আপনার বৃহত্তর ময়নামতি ক্যান্টনমেন্ট, এবং হলো কুমিল্লা ইউনিভার্সিটির যে এরিয়াটা আছে এখানে হচ্ছে আপনার এটি অবস্থিত। এখানেও কিন্তু আপনার একটি শালবনের ছোট আকারে একটা বন দেখা যায়, যদিও সেই বনটা এখন প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে আস্তে আস্তে করে, যেহেতু এটা কুমিল্লা শহরের একেবারে মাঝে পড়ছে বিধায় বুঝতেই পারছেন এই বনভূমিটা হচ্ছে আপনার বর্তমানে প্রায় বিলুপ্তির পথে, ঠিক আছে। এই তিনটা হলো বাংলাদেশের প্লাইস্টোসিন কালের সোপান অঞ্চল, মানে হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় প্রাচীনতম অংশ হচ্ছে আপনার এইটা, ঠিক আছে। এবার আসি আমরা যে বাকি অংশটা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এক ক এবং খ বাদ দিয়ে যে বাকি যে অংশটা আছে বাংলাদেশের, সেটি হলো সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। আমরা জানি যে বেঙ্গল বেসিনে আস্তে আস্তে করে হচ্ছে আপনার পলি জমে জমে আজকের এই সমভূমি অংশ সৃষ্টি হয়েছে,
ঠিক আছে। এবং বাংলাদেশের প্রায় 80 থেকে 90% ভূমি, আবারও বলি, বাংলাদেশের প্রায় 80 থেকে 90% ভূমি হলো আপনার এই প্লাবন সমভূমির অন্তর্গত। প্লাবন মানে বুঝতেই পারছেন, ডুবে ডুবে বন্যা, পলি জমে, এভাবে করেই হচ্ছে আপনার বাংলাদেশের বাকি অংশগুলো সৃষ্টি হয়েছে। অর্থাৎ এই যে যে এটারে কি বলে, সবুজ বলে নাকি, সবুজ অংশ নাকি, আমি তো রং ভালো করে চিনি না, লাল চিনি, কালো চিনি, যাই হোক এইটা আর কি। বাংলাদেশের বাকি যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো বাংলাদেশের সমভূমি অঞ্চল। এটি কিন্তু বাংলাদেশের সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি, এবং এটির সৃষ্টি হচ্ছে আপনার খুব বেশি আগের না, এবং এটি কিন্তু আপনার একটি চলমান প্রক্রিয়া, মানে হলো সাম্প্রতিককালের প্লাবন সমভূমি এখনো হচ্ছে আপনার এর গঠনগত দিকটা বিদ্যমান রয়েছে। তার মানে এটা আমাদের সমুদ্র সমতল থেকে কিন্তু আপনার এর ইয়াটা আর কি খুব বেশি, মানে ইয়া না আর কি, সমুদ্র সমতল থেকে কিন্তু আপনার এটার উচ্চতা খুব বেশি না, পানির একেবারে নিকটবর্তী, অর্থাৎ সমুদ্রের সি লেভেল থেকে একদম নিকটবর্তী অঞ্চলটা হচ্ছে আপনার এগুলা খুব বেশি উঁচু না, ঠিক আছে। এর মধ্যে আবার দেখেন যে এই দিকে যে অংশটা আছে, আপনারা জানেন যে যদি আমরা বলি যে এদের মধ্যে আবার একেবারে কম উচ্চতম স্থানের মধ্যে আছে এই দিকটা, এই যেমন এই দিকে আছে হচ্ছে আপনার যেটাকে আমরা বলি হচ্ছে ইয়াটা হাওড় অঞ্চল বাংলাদেশের, ঠিক আছে। হাওড় অঞ্চল কিন্তু প্রচণ্ড নিচুতে। এই হাওড় অঞ্চলে কিন্তু হাওড় এবং বিল অঞ্চলটা তো আপনার সারা বছর পানিই থাকে। আপনারা জানেন যে এটা বাংলাদেশের সবচেয়ে নিচু এলাকার মধ্যে একটা। আপনারা জানেন যে এখান থেকে কিন্তু আমাদের 41তম বিসিএস এ প্রশ্ন আসছিল যে বাংলাদেশের কোন জেলা সবচেয়ে নিচুতে। সেখানে বুঝতে হবে যে কোন জেলায় সারা বছর পানি থাকে। যেমন কিশোরগঞ্জ, আমরা বলতে পারি যে কিশোরগঞ্জে আপনার সারা বছর পানি থাকে, কেননা এখানে প্রচণ্ড পরিমাণে হচ্ছে আপনার হাওড় অবস্থিত। তার মানে এটা কিন্তু আপনার প্লাবন সমভূমির অন্তর্গত। এখানে এমন এমন এলাকা আছে যেটা হচ্ছে আপনার বছরে সারা বছর না, সারা জীবন কখনোই শুকায় না। যেমন চলনবিল অঞ্চলটা আছে, যেমন আমাদের এই দিকে আছে যে আপনার বৃহত্তর ফরিদপুর অঞ্চল অর্থাৎ গোপালগঞ্জ, মাদারীপুরে যে বিল এলাকা আছে, ওই বিল এলাকায় দেখবেন যে আপনার এখানে এখনও কিন্তু আপনার সারা বছর পানি থাকে। যেমন আমাদের যে বিল এলাকা আছে, আমাদের টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ, ওই এলাকায় দেখবেন যে আপনার এখন তো শুকনাকাল, শীতকাল, অথচ এখনও কিন্তু আপনার শুকায় যায়নি পুরোপুরি। যেমন আমাদের বাঘিয়া বিল, চান্দা বিল, এই এলাকাগুলো একদম শুকায় যায়, সরি একদম শুকায় না, মানে সারা বছর কখনো কখনো পানি থাকবেই, ঠিক আছে। এটা হলো আপনার সাম্প্রতিককালের প্লাবন সমভূমির অন্তর্গত। সো সাম্প্রতিককালের প্লাবন সমভূমি বলতে বোঝানো হয় বাংলাদেশের বাকি প্রায় সকল সমভূমি ভূমি, অর্থাৎ এই যে সবুজ অংশটি আপনারা দেখতে পাচ্ছেন। যেমন বৃহত্তর যদি বলি আমরা, বরিশাল, বৃহত্তর ঢাকার যে ঢাকা বিভাগের এই দিকটা দেখেন, ঠিক আছে। এইদিকে বৃহত্তর যশোর, কুষ্টিয়া, খুলনা, সুন্দরবন অংশ, বরিশাল বিভাগ, ঠিক আছে। এইদিকে রাজশাহীর যে আপনার চলনবিল অঞ্চলটা আছে, আমরা যদি বলি পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, ঠিক আছে। এইদিকে যে বাকি অংশ দেখতে পাচ্ছেন আপনারা, রংপুরের যে উত্তর অংশ, এগুলো সবই হচ্ছে আপনার প্লাবন সমভূমির অন্তর্গত। এবং এর গঠন প্রণালী হচ্ছে আপনার এখনো কিন্তু আপনার চলমান অবস্থায় আছে। যেমন আমরা বলতে পারি যে এই দিকটায় যদি আমরা আসি, এই যেমন এই দিকটায় এই যে এদিকে যে পদ্মা, এইদিকে যে আপনার পদ্মা, এই পদ্মার যদি আমরা এই দিকটা তাকাই, তাহলে এই দিকটাকে বলা হয়, অর্থাৎ বৃহত্তর কুষ্টিয়া, মনে রাখবেন, বৃহত্তর কুষ্টিয়া আর বৃহত্তর যশোর, এই সমভূমি অঞ্চলের মধ্যে আবার এরা কিছুটা হলেও হচ্ছে আপনার একটু উঁচুতে, মানে এদের মধ্যে আর কি। এবং এইটা হলো আপনার এদের গঠন প্রণালী থেমে গেছে, অর্থাৎ ভবিষ্যতে এটা আর গঠন প্রণালীর দিকে নেই, উঁচু বা নিচু কোনোটাই হচ্ছে না। সো এটাকে বলা হয় হলো আপনার নিষ্ক্রিয় বদ্বীপ অঞ্চল। এটাকে বলা হয় নিষ্ক্রিয় বদ্বীপ অঞ্চল, ঠিক আছে। আর এই বদ্বীপ অঞ্চলের মধ্যে আবার যদি আমরা একটু দক্ষিণ দিক তাকাই, অর্থাৎ বৃহত্তর সুন্দরবন অংশ, বৃহত্তর সুন্দরবন অঞ্চল, প্লাস যদি বলি আমরা বৃহত্তর বরিশাল বিভাগ, বরিশাল বিভাগ, বৃহত্তর নোয়াখালী, ঠিক আছে। এইদিকে হলো আপনার চট্টগ্রামের দ্বীপ অংশ আর কি। এই দিক যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এদের গঠন প্রণালী হচ্ছে আপনার এখনো প্রতি বছর হচ্ছে আপনার কোনো না কোনোভাবে বাড়তেছে, ঠিক আছে। সো এই অংশটাকে বলা হয় এই কারণে সক্রিয় বদ্বীপ অঞ্চল। এটাকে বলা হয় সক্রিয় বদ্বীপ অঞ্চল। এবং বুঝতে পারছেন যে এই সক্রিয় অঞ্চলটা হচ্ছে প্রচণ্ড উর্বর, অসম্ভব উর্বর, কেননা এখানে প্রত্যেক বছর হচ্ছে আপনার পলি জমে জমে হচ্ছে আপনার এখানের
মানে মাটির উর্বরতা হচ্ছে আপনার বৃদ্ধি পাচ্ছে, বিধায় এটা হচ্ছে আপনার প্রচণ্ড একটা উর্বর অঞ্চল, এই সক্রিয় বদ্বীপ অঞ্চল। ঠিক আছে, সক্রিয় বদ্বীপ লিখি নাই। আচ্ছা, সক্রিয় বদ্বীপ অঞ্চল হলো আপনার এইটা। ঠিক আছে, যেমন দেখেন যে এইখানে কিন্তু প্রত্যেক বছর অ্যাভারেজ 15 থেকে 16 কিলোমিটার মানে অ্যাভারেজ হচ্ছে আপনার আয়তন বাড়ে এই সক্রিয় অঞ্চলটায়। ঠিক আছে, এবং এখানে পলি জমে 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 এই যে আজকের সমভূমি অঞ্চলটা যেভাবে সৃষ্টি হয়েছে এভাবে করে পলি জমে জমে, অর্থাৎ এই যে যমুনা, ব্রহ্মপুত্র, এদিকে তিস্তা, এদিকে যে আপনার পদ্মা, এইদিকে আছে মেঘনা, অর্থাৎ এদের পলি জমে জমে আজকের এই এটা ছিল বেঙ্গল বেসিন পুরোটাই। এই বেঙ্গল বেসিনে হচ্ছে আপনার পলি জমে জমে এই অংশটা সৃষ্টি হয়েছে। ঠিক তেমনইভাবে যদি আমরা আজ থেকে 25,000 বছর পরে যাই, বা আজ থেকে যদি আমরা 1 লাখ বছর পরে এই অঞ্চলের মানচিত্র দেখি, তাহলে দেখবো হয়তো এদিকটা আস্তে আস্তে করে হচ্ছে আপনার বৃদ্ধি পেয়ে এদিকে বঙ্গোপসাগর আস্তে আস্তে করে অনেকটা মানে হচ্ছে বিলীন হয়ে যাবে। সেটা হচ্ছে আপনার কোথায়? সক্রিয় বদ্বীপ অঞ্চলে। ঠিক আছে, তার মানে প্লাবন সমভূমি যেটা আছে এটি হলো আপনার একদম সাম্প্রতিক কালে সৃষ্টি হয়েছে, খুব বেশি আগে না, হয়তো 10,000 বছর 5,000 বছর এভাবে সৃষ্টি হয়েছে। এবং এর গঠন প্রণালী হচ্ছে আপনার এখনো বিদ্যমান, এবং আস্তে 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 করে এটি হচ্ছে আপনার সবসময় বাড়বে। সো এটাকে আবার দুই ভাগে ভাগ করছি আমরা, একটা হলো নিষ্ক্রিয় বদ্বীপ অঞ্চল, আর এটাকে বলা হয় সক্রিয় বদ্বীপ অঞ্চল। এই দিকের গঠন প্রণালী হচ্ছে আপনার থেমে গেছে, আর এই দিকের গঠন প্রণালী হচ্ছে আপনার এখনো বিদ্যমান রয়েছে। বুঝছেন তো? এটি হলো বাংলাদেশের মোটামুটি ভূ প্রকৃতি অনুসারে বাংলাদেশকে যে কয়েকটি অঞ্চলে ভাগ করা হয় তাই সেই সম্পর্কে আপনারা মোটামুটি একটা ধারণা পেলেন। আচ্ছা, এইখানে কিন্তু আমাদের এই বাংলাদেশের ভূ প্রকৃতির অন্তর্গত কিন্তু আমরা নদ নদী, তারপর হচ্ছে অন্যান্য যে এগুলো আছে নদ নদী, পাহাড়, পর্বত, ঝর্ণা, হ্রদ, ঠিক আছে, দ্বীপ, চর, এগুলোও কিন্তু আমাদের ভূ প্রকৃতির অন্তর্গত। কিন্তু আমরা জানি যে এইটার কিন্তু আমরা একটা আলাদা আলাদা ক্লাস অলরেডি করে ফেলছি। আপনার নদ নদীর ক্লাস নিঃসন্দেহে 1 বা 2টা করছেন আগে। তো যেহেতু আমরা করে ফেলছি, বই অনুসারে কিন্তু এটা ভাগ করা না, লেকচার আমার একটু ভিন্নভাবে ভাগ করা। সো এটার বাকি অংশ কিন্তু আমরা অলরেডি করে ফেলছি, অর্থাৎ নদ নদী চ্যাপ্টারে আপনারা এটা বিস্তারিত দেখছেন। সো বাংলাদেশের ভূ প্রকৃতির সাথে এটার সাথে আপনারা নদ নদীটাকে আরেকবার একটু দেখবেন, মিলিয়ে পড়বেন, তাহলে আপনাদের মোটামুটি এটা ক্লিয়ার হবে। ঠিক আছে, তাহলে আমরা মনে হয় আজকে ভূ প্রকৃতি থেকে আমরা ক্লাসটা এইভাবে শেষ করব। আর আগামীকাল আমাদের আবারও লেকচার হবে রাতের বেলা। ঠিক আছে, রাত 9টায় দেখা হচ্ছে সবার সাথে। খুব সংক্ষিপ্ত লেকচার, বাট আপনারা মনে হয় মূল থিমটা এখান থেকে বুঝতে পারছেন। বাকিটা আপনারা বই থেকে পড়ে নেবেন, আর আমি চেষ্টা করবো আর একটা নোট দেওয়ার জন্য, যে নোট দেওয়া যায় কিনা। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।